প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয় কপিল দাস মুর্মুর শেষ কাজ। শওকত আলীর খুব চমৎকার একটা গল্প। তবে এটি তোমরা ততক্ষণ পর্যন্ত উপলব্ধি করবে না যতক্ষণ না ২ টা বিষয় সম্পর্কে তোমাদের বোঝাপড়া থাকে। ১ম টি হচ্ছে সাঁওতালদের জীবন সংগ্রাম, আরেকটি হচ্ছে আমাদের প্রধান যে চরিত্র কপিল দাস মুর্মু, তার অস্তিত্বের সংকটটাও একটু বুঝতে হবে। আমি ২ টা বিষয় সম্পর্কে শুরুতেই একটু জানিয়ে দিচ্ছি। তোমাদের অনেকের কাছে হয়তোবা অপ্রয়োজনীয় মনে হতে পারে, কিন্তু গল্প বুঝতে হলে কিন্তু এই আলোচনাটা খুবই জরুরি। যেমন আমরা ১ম যে বিষয়টি বলেছিলাম সাঁওতালদের জীবন সংগ্রাম, সে বিষয়টা কিরকম? সাঁওতাল হচ্ছে আমাদের বাংলাদেশের অন্যতম একটি আদিবাসী জনগোষ্ঠী। কিন্তু অন্য আদিবাসীদের মতো কিন্তু এরা পাহাড়ে বসবাস করে না, সমতলে থাকে। তো বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের কিছুটা অংশে, আর বিশেষ করে বাংলাদেশের উত্তরবঙ্গে এরা কয়েকটা জেলায় বসবাস করছে এবং বেশ অনেক আগে থেকেই তারা বাস করছে। তবে হয়তোবা সমতলে বাস করার কারণেই তাদের সাথে বাঙালিদের সংঘর্ষের মাত্রাটা একটু বেশি। সেটা কিরকম? শুরু থেকেই তাদের জমি-জমা, তারা যে জায়গায় বাস করত, সেই জায়গার প্রতি এই যারা মহাজন ছিল, জমিদার ছিল, সকলেরই একটু লোভ ছিল। আর তারা যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়, তাদের চাইলেই হয়তোবা তাড়িয়ে দেওয়া যায়, অত্যাচার করা যায়, তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া যায়। এই বিষয়গুলো শুরু থেকেই ছিল। তো তাদের প্রতি এই অত্যাচারের মাত্রা যেমন ছিল, সেই সাথে তাদের পাল্টা সংগ্রামও কিন্তু ছিল। তারা সবসময় প্রতিবাদ করেছে। তারা ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, জমিদারদের বিরুদ্ধে করেছে, মহাজনদের বিরুদ্ধে করেছে। আর তাদের সংগ্রামের মাধ্যমটা কি ছিল জানো? তীর-ধনুক। তাদের কাছে কিন্তু অন্য কোনো বিদেশি অস্ত্র ছিল না। তারা যে তীর-ধনুক নিয়ে পশু শিকার করত তাদের নিজেদের জীবিকার জন্য, সেই তীর-ধনুক নিয়েই তারা শত্রুকে পরাজিত করতে পেরেছিল। তোমরা হয়তোবা সাঁওতাল বিদ্রোহের নাম শুনেছ। তো এই সাঁওতাল বিদ্রোহটাও ছিল তাদের অস্তিত্বের একটা লড়াই এবং এভাবেই তারা বিভিন্ন সময়ে ইতিহাসের বিভিন্ন ধাপে তারা লড়াই করে গেছে। আর ২য় যে বিষয়টি আলোচনা করতে চেয়েছিলাম সেটি হচ্ছে কপিল দাস মুর্মুর ব্যক্তিগত যে অস্তিত্বের সংকট সেটি। মুর্মু হচ্ছে সাঁওতালদের একটি বিশেষ গোষ্ঠী। ওরা মূলত ১২ টি গোষ্ঠীতে বিভক্ত থাকে। যেমন ধরো হাঁসদা, সরেন, কিস্কু, মুর্মু, হেমব্রম এরকম ১২ টা গোষ্ঠী আছে এবং কপিল দাস মুর্মু হচ্ছে এই মুর্মু গোষ্ঠীর একজন মানুষ। তো তার বিষয়টা কিরকম? সে বেশ বয়স্ক একজন মানুষ এবং গল্পটা এগিয়ে গেছে মূলত তার স্মৃতিচারণের মধ্য দিয়ে। তার যখন যৌবন ছিল, বয়স কম ছিল বা আরো আগে শৈশবের কিছু স্মৃতিচারণ হয়েছে, যৌবনের স্মৃতিচারণ হয়েছে এবং এখন বিষয়টা কিরকম হচ্ছে। মূলত যে সংকটটা সে অনুভব করে সেটা ২ ভাগে বিভক্ত। ১ম টা হচ্ছে তার একটা বয়সের সমস্যা আছে। যে বর্তমান প্রজন্ম ভাবছে যে সে বুড়া হয়ে গেছে, তাকে দিয়ে আর কিছু হবে না। কিন্তু সে এটা মেনে নিতে পারছে না। তার কষ্ট হচ্ছে এটা ভেবে যে একসময় সে কত সাহসী একটা যুবক ছিল। সে বাঘ শিকার করেছে, সে যখন নাচতো সবকিছু ভুলে যেত সবাই। তো এত উদ্যম, এত শক্তি তার মধ্যে ছিল। আর সেই মানুষটা এখন বয়স্ক হয়ে গিয়েছে বলে তাকে কেউ সম্মান দিচ্ছে না যথাযথ বা তাকে একটু অবহেলা করছে। এই বিষয়টা তার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং আরো একটা সংকট যেটা ছিল সেটা হচ্ছে বর্তমান প্রজন্মকে সে ঠিক তাদের মতো করে পাচ্ছে না। তার মানে সে নিজে তার বয়সে যতটা সাহসী ছিল, তার ছেলে বা নাতি এরা ঠিক অতটা সাহসী না। এরা অত্যাচারীদের সাথে আপোস করছে। জমিদাররা অত্যাচার করছে, অন্যায় করছে জেনেও তাদের বিরুদ্ধে যতটা প্রতিবাদ করার কথা, যতটা বিদ্রোহ করার কথা, যেরকম সে নিজে করেছিল তার সময়ে, সেরকম তারা করছে না। তারা আপোসের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করার চেষ্টা করছে। কিন্তু সে খুব ভালো করেই জানে যে এই ধরনের সংকট যখন তৈরি হয় জমি নিয়ে বা তাদের উচ্ছেদ নিয়ে, এগুলো ঠিক আলোচনার বিষয় না। এগুলো হচ্ছে সংগ্রাম করে প্রতিহত করার বিষয়। তো এই যে বর্তমান প্রজন্ম যেটা করছে আর তাদের প্রজন্ম যেটা করেছিল, এই ২ টা বিষয়ের মধ্যে ২ টা সময়ের মধ্যে একটু সংঘর্ষ আছে। সেটাও কিন্তু তার ভিতরে কষ্ট তৈরি করছে। এই জিনিসটাও তোমাদের একটু উপলব্ধি করতে হবে। আর বাকি যে বিষয়গুলো আছে সেটা আমরা গল্প পড়তে বুঝে নিব। তাহলে চলো শুরু করে দেই। আমাদের গল্পে কি আছে? বাতাস উঠলে এখন টাঙনের পানিতে কাঁপন লাগে না। টাঙন হচ্ছে পাহাড়ি যে বিশেষ জলাধার আছে সেরকম। তবে এখানে টাঙন হচ্ছে ঠাকুরগাঁওয়ের একটা বিশেষ নদী এবং ওই নদীর কথাটাই বোঝানো হচ্ছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে আমাদের এই গল্পের স্থানটা হচ্ছে ঠাকুরগাঁওয়ের একটা বিশেষ জায়গা এবং সেইখানে যে নদীর বর্ণনাটা আছে অর্থাৎ টাঙন নদী। তো এই টাঙন নদীতে বাতাসে কাঁপন লাগে না। তার মানে হচ্ছে পানি খুব কম। শীতকাল বলে পানি অনেক শুকিয়ে গেছে। এখানে শীতকালের উল্লেখও কিন্তু আছে যে এই শীতকাল বলে পানি অনেক কম এবং সেই কারণে পানিতে আর কাঁপন লাগে না, অনেক নিচে এবং বালি কেটে ধীর স্রোতে শীতের টাঙন বয়ে যায়। অর্থাৎ স্রোতটাও বেশ
স্তিমিত হয়ে গেছে যেহেতু পানি কম শীতকাল বলে। এবং এখানে আরো কিছুটা বর্ণনা আছে যে সাঁকোর উপর দিয়ে চিনির কলের ভারী আখ বওয়া ট্রাকগুলো অর্থাৎ পাশেই কোথাও চিনির ফ্যাক্টরি আছে, সেখানে এই ট্রাকগুলো যাচ্ছে ফ্যাক্টরির। সেখানে সাঁকোর যে থামগুলো গুম, গুম করে শব্দ করে উঠছে এবং কিন্তু পানির স্রোত তেমনই ধীর, তেমনই শান্ত। অর্থাৎ ট্রাক গেলে যেরকম পানিটা একটু কেঁপে উঠতো পানি বেশি হলে সাঁকোর উপর দিয়ে ট্রাক যাওয়ার সময়, কিন্তু এখন সেরকম হচ্ছে না। পানি এতটাই কম। আসমান, কান্দর আর দিগন্ত জুড়ে যে শীতের একটা শান্ত ভাব থাকবার কথা, সেই ভাবটা টাঙ্গনের স্রোতে আজকাল সবসময় ধরা থাকে। আসমান তো আকাশ, আর কান্দর হচ্ছে নদীর পাড়ের যে নিচু জমিটা থাকে, অর্থাৎ বর্ষাকালে সেটা পানিতে থাকে, কিন্তু যখন শীতকাল থাকে, পানি কম থাকে, তখন যে নদীর একটা বিস্তীর্ণ এলাকা থাকে সবুজ বা শুধু বালু, সেটাই হচ্ছে কান্দর। আর দিগন্ত তো তোমরা বোঝোই। তো এই পুরো একটা এলাকা জুড়ে যেরকমটা হওয়ার কথা শীতকালে একটা শান্ত ভাব, তো এই টাঙ্গনের স্রোতটাও সেরকম শান্ত হয়ে গেছে। আর ওই শান্ত নদীর ধারে বসে থাকবার জন্যই কিনা কে জানে কপিল দাস ভারী আরামে রোদের দিকে ফিরতে আছে। আর এবার আমরা কপিল দাসকে পেয়েছি। সে এই নদীর ধারে বসে আছে এবং তার বেশ আরাম বোধ হচ্ছে। কারণ হচ্ছে সে রোদে পিঠ দিয়ে বসে আছে। শীতকালে রোদটা বেশ আরামদায়ক মনে হচ্ছে তার কাছে, এবং শীতের যে বিশেষ আমেজ আছে, তার কোনো কাজ নেই, এই আলস্য সে বেশ উপভোগ করছে। এবং এই উপভোগের মাত্রাটা একটু বেশিই মনে হয়, যে কারণে তার আশেপাশে অনেক শব্দ হচ্ছে। সেই শব্দগুলো তার কানে একেবারেই প্রবেশ করছে না। যেমন ধরো একটু আগে আমরা দেখেছি যে ট্রাক যাচ্ছে চিনির ফ্যাক্টরির দিকে, সেই ট্রাকের শব্দ, কিংবা আরো ট্রাক্টরের শব্দ আছে। বিনোদ মিস্ত্রি নামে এক লোক ট্রাক্টর চালাচ্ছিল। সেই ট্রাক্টরের শব্দ বা আশেপাশে একজন রাখাল বাঁশি বাজাচ্ছে, সেই বাঁশির শব্দ কোনো কিছুই তার কানে যাচ্ছে না। কিন্তু কপিল দাস চুপচাপ মাথাটা ডাইনে বাঁয়ে অল্প স্বল্প দুলছে আর সে বসেই আছে। অর্থাৎ সে একটু অন্যমনস্ক। সে মনে, মনে অন্য কিছু ভাবছে। চারপাশে এত শব্দ, কোনো কিছুই তার এই মনোজগতে প্রবেশ করছে না। ওদিকে ছাগল ঢুকে যদি সবজি ক্ষেত তছনছ করে, কি বিন্দা মাঝির বউ সোনামুখী নগেন হরুর বোন সিলভির সঙ্গে ঝগড়া বাঁধায়, কিংবা নদীর উপরে খোলা কান্দরে খরগোশ তাড়িয়ে নিয়ে আসে কোনো ভিন গায়ের কুকুর, অর্থাৎ যত যাই হোক কপিল দাসের কিছুই যেন যায় আসে না, কোনো শব্দই তার কানে যাচ্ছে না, এবং সে ঠিক করেছে সে কাউকে কিছু বলবে না। তো তার এরকম মনে হওয়ার কারণটা কি? এরপরেই সেই বর্ণনাটা আছে যে আসলে কপিল দাস বুড়োর কাছে সবই একটার সঙ্গে আরেকটা মেলানো মনে হয়। তার কাছে মনে হয় যে সবকিছুই যেন প্রাসঙ্গিক, অর্থাৎ হয়ে আসছে। এই বিষয়টা আরেকটু খোলাসা করে বলেছেন লেখক, যে মনে হয় এরকমই হয়ে আসছে দুনিয়ায়। ঝগড়া বলো, ঝাঁটি বলো, জন্ম বলো, মরণ বলো, সবই একটার সঙ্গে আরেকটা মেলানো। কত দেখলো সে জীবনে, সবকিছুই শেষ পর্যন্ত এক জায়গায় গিয়ে মেলে। অর্থাৎ এই যে জন্ম, মরণ, সুখ, দুঃখ, হাসি, কান্না, ঝগড়াঝাটি, সবকিছুই যেন একটার পর একটা হয়ে থাকে, এবং সবকিছু তার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে এবং একটার সঙ্গে আরেকটা মেলানো। অর্থাৎ বিষয়গুলো পরস্পরের সাথে জড়িত। কোনো কিছুই বিচ্ছিন্ন ঘটনা না। আর এই কারণে সে সবকিছুকে স্বাভাবিক বলে মেনে নিয়েছে যে এরকমই হয়ে আসছে এবং এরকমই তো হবে। এখানে অস্বাভাবিকত্ব বলে কিছু নেই। সামনে প্রকাণ্ড কান্দর, কি কান্দরের উপরকার আসমান, আবার তার নিচে টাঙনের স্রোত, সবকিছু যা দেখতে পাওয়া যাচ্ছে, যা শোনা যাচ্ছে, সবই একটার সঙ্গে আরেকটা শেষ পর্যন্ত মেলানো। সে আরেকটু দার্শনিক হয়ে গেছে যে জীবনের এই হাসি কান্না তো আছেই। এছাড়া সে সামনে যা কিছু দেখতে পাচ্ছে সবই যেন একটার সাথে আরেকটা জড়িত, এবং তার মনে হয় সংসারের অনেক ভেতরে শান্ত, ধীর এবং নিরবচ্ছিন্ন একটা স্রোত আছে। একটা স্রোত আছে সংসারের ভিতরে। এই সংসারটা হচ্ছে জীবন সংসার। এবং স্রোতটা আসলে কি? আমার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে তার নিজের অভিজ্ঞতার ফলে জীবনে যে একটা বোঝাপড়া তৈরি হয়েছে, এটা সেই স্রোত, এবং সেই স্রোতটা একেবারে শান্ত। যে কারণে এই স্রোতের নিচে যা কিছু হয়ে যাচ্ছে তাতে তার কিছুই মনে হচ্ছে না। সে জীবনে একটা উপলব্ধিতে পৌঁছেছে যে জীবনটা আসলে এখানেই শেষ না। আরো একটা বৃহৎ অর্থ আছে। এই যে তার এতদিনের একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা একটা স্রোত তৈরি করেছে তার জীবনে। আর এই স্রোতের নিচেই যেন এই যে যত ঝগড়াঝাটির কথা আছে সেটা আছে। আর সবকিছুর উপর দিয়ে ওই স্রোত বয়ে যায়। সেখানে কাঁপন নেই, উত্তেজনা নেই, চিৎকার নেই। সবকিছু সেখানে ক্রমাগত একটার সঙ্গে আরেকটা মিলে যাচ্ছে। অর্থাৎ যেই স্রোতটা সে উপলব্ধি করছে তার নিজের চিন্তার জগতে, যেটা উচ্চারিত হয়েছে তার অভিজ্ঞতার স্রোত, সেটা একেবারেই একটা শান্ত বিষয় এবং সেখানে কোনো উত্তেজনা নেই। ঠিক এই ধরনের একটা গা ছাড়া পরিতৃপ্ত ভাব আজকাল তাকে প্রায়ই পেয়ে বসে। আর সেজন্য সে একটু আলস্য অনুভব করছে, বা তার এই যে আরাম বোধ হচ্ছে। বয়স বেড়ে গেলে সম্ভবত মানুষের এরকম একটা অবস্থা এসে যায়। সে হয়তো বুঝতে পারছে যে আমার যে বয়স, সেই বয়সে হয়তোবা মানুষের এরকমই একটা উপলব্ধি থাকা উচিত।
তবে সবসময় ওই ভাবটা থাকে না। আর তখনই পুরোনো ঘটনা ছবির পর ছবি সাজিয়ে নিয়ে আসে। অর্থাৎ তার যে সবসময় এরকম আরাম লাগে, আলস্য লাগে বিষয়টা এরকম না। মাঝে, মাঝে তার অন্য কিছু হয় এবং সেটা কখন হয়? যখন তার পুরোনো ঘটনাগুলো একটার পর একটা মনে পড়ে। অর্থাৎ তার জীবনটা বেশ ঘটনাবহুল এবং এখানে কয়েকটা ঘটনার সে মনে করছে। আর এইখানে একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে মূল যে গল্পটা কপিল দাস মুর্মুর 'শেষ কাজ' সেটা কিন্তু অনেক বড় একটা গল্প। আর তার খুবই সামান্য একটা অংশ তোমাদের পাঠ্য করা হয়েছে। আর যখন এই সংক্ষিপ্ত করতে যাওয়া হয়, তখন অনেক কিছুই বাদ পড়ে গেছে। সেখানে ২-১ টা ইম্পোর্টেন্ট বিষয়ও বাদ পড়ে গেছে বলে আমার মনে হয়। এটা একটা সমস্যা এই গল্পের। এ কারণে গল্পটি যখন তোমরা পড়বে, কিছু জায়গায় একটু এলোমেলো লাগতে পারে। মনে হতে পারে যে কিছু একটা বাদ পড়ে গেছে বা হঠাৎ করে এই প্রসঙ্গ কেন আসলো? তো আমি ২-১ টা জায়গায় তোমাদের বলে দিব। সব তো আর বলা সম্ভব না, প্রয়োজনও নাই। তবে এইখানে আমরা সেই বিষয়গুলোর একটু দেখব। যেমন ধরো সে যে ২-১ টা ঘটনা তার মনে পড়ছে। ১ম এ সে ভাবছে যে পুঠনা পরবে কি তুমুল নাচ জুড়েছে দেখো কপিল দাস। পুঠনা পরব হচ্ছে তাদের একটা অনুষ্ঠান বা আয়োজন এবং এই অনুষ্ঠানে সে ভীষণ নাচতো। তো নাচের স্মৃতিচারণটা সে এখানে করেছে যে তার গলায় বাঁধা মান্দল। মান্দল হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র এবং সেটা শূন্যে ঘুরপাক খাচ্ছে মেয়েদের গলায় কেমন শানানো স্বর। শানানো মানে হচ্ছে তীক্ষ্ণ স্বর। কপিল দাস দেখতে, দেখতে নিজের যৌবনকালে চলে যায়। একের পর এক ঘটনা মনে পড়তে থাকে তার। এই পর্যায়ে সে একটার পর একটা ঘটনা মনে করতে থাকে এবং এই ঘটনাগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। কারণ হচ্ছে এখানে ছোট, ছোট ইঙ্গিত দিয়েছেন লেখক। সেটা কিভাবে? দেখো ১ম এ যে ঘটনা সে বলেছে যে, "একবার মহাজনের ধান খামার বাড়ি থেকেই কিষাণদের হাতে বিলিয়ে দিলি।" মনে আছে সে কথা? সে নিজের সাথে নিজের কথোপকথন চলছে তার এভাবে যে, "তোর কি মনে আছে যে একবার মহাজনের ধান কৃষকদের মধ্যে বিলিয়ে দিয়েছিলে।" কেন এই ঘটনাটা সে নিজেকে বলছে? কারণ হচ্ছে সে কিন্তু প্রতিবাদ করেছে। মহাজনরা কি করত? তারা কৃষকদের ধান জোর করে ছিনিয়ে নিত। আচ্ছা মহাজন সম্পর্কে একটু বলে নেই। তো চিরস্থায়ী বন্দোবস্ত বলে একটা বিষয় ব্রিটিশরা তৈরি করেছিল যেই ব্যবস্থায় সমস্ত জমির মালিক হবে জমিদাররা। কৃষকদের হাতে আর কোনো জমি ছিল না। এবং জমিদাররা যখন সব জমির মালিক হয়ে গেল, কৃষকরা কেবল চাষ করবে। তো এই খাজনা তো আদায় করতে হবে জমিদারদের। তো তারা নিজেরা তো আর যেতে পারবে না বা দেখাশোনা করতে পারবে না কোন জমি থেকে কতখানি ফসল হচ্ছে। তখন কি হলো? একটা বিশেষ শ্রেণীর উদ্ভব হয়েছিল। এদের নাম হচ্ছে মহাজন বা জোতদার। এরা হচ্ছে মধ্যস্বত্বভোগী। অর্থাৎ মাঝামাঝি থাকতো এরা এবং তারা কি করত? কৃষকদের উপরে অত্যাচার করেই তাদের অর্ধেক ফসল নিয়ে নিত এবং উৎপাদনের যে খরচ সেটা কিন্তু কৃষকদের পুরাটাই বহন করতে হতো। কিন্তু অর্ধেক ফসল তারা নিজেরা নিয়ে নিত। এটা হচ্ছে তাদের নিজেদের অর্জন। আর অন্যদিকে খাজনার বিষয় কিন্তু আছে। তারা খাজনাও আদায় করত। ওটা জমিদারদের দিতে হবে এবং তারা নিজেদের জন্য ওই অর্ধেক ফসলটা নিত। এখানে সেরকম একটা মহাজনের কথা উল্লেখ আছে যে কৃষকরা যে ফসল উৎপন্ন করত তার অনেকটাই তো মহাজন নিয়ে নিয়েছিল এবং এটা যখন অনেক বেশি পর্যায়ে চলে গিয়েছিল, কৃষকদের অভাব মাত্রা ছাড়িয়ে গিয়েছে, তখন কয়েকজন প্রতিবাদ করেছে। তার মধ্যে একজন ছিল কপিল দাস এবং সে কি করেছিল ওই মুহূর্তে? মহাজনদের বাড়ি থেকে ওই ধান ছিনিয়ে নিয়ে গিয়ে কৃষকদের মধ্যে বিলিয়ে দিয়েছিল। সে কিন্তু নিজে রাখেনি। কৃষকদের জন্য সে এই কাজটা করেছিল। আর মানুয়েল পাদ্রিকে টাউনের পানিতে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে, মনে নাই? পাদ্রি হচ্ছে যিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেন ফাদার। তো এরকম পাদ্রি মানুয়েল নামের এক পাদ্রি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। নিশ্চয়ই পাদ্রি ভালো কিছু বলে নাই বা কিছু একটা করেছে যেটা তার মনে রাগ তৈরি করেছে এবং সে কিন্তু সেটা সহ্য করতে পারেনি। অর্থাৎ এত সম্মানিত একজন ব্যক্তিকেও সে পানিতে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। এরপরে সেই বর্ণনাটা আছে যে পাদ্রিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে কিরকম একটা গালাগালি শুরু করেছিল সেই পাদ্রী, তাকে ভয় দেখাচ্ছিল। সেই ছেলেবেলার কথা হাপন ছিল যখন সে হাপন মানে হচ্ছে বালক বা অল্প বয়সী ছেলে। অর্থাৎ এই ঘটনাগুলো তখনকার যখন তার বয়স খুবই অল্প ছিল, তখনই কিন্তু তার ভিতরে এই রাগ ক্ষোভগুলো ছিল। তো তীর কিরকম নিখুঁত নিশানায় গিয়ে বিঁধত কপিল দাস মনে নাই সে কথা? অর্থাৎ সেই ছোটবেলা থেকেই কপিল দাসের তীরের নিশানা ছিল নিখুঁত। যে যেখানে তীরটা বিঁধাতে চাইতো সেখানেই লাগতো। এই কারণে সে নিজেকেই এই কথা বলেছে। হ্যাঁ, মনে আছে কপিল দাস মাথা দুলিয়ে, দুলিয়ে নিজেকেই শেখায়। অর্থাৎ নিজের সাথেই সে নিজে কথা বলতে শুরু করেছে। কেন মনে থাকবে না? সাঁওতালের বাচ্চা না সে? সাঁওতাল
হচ্ছে সাঁওতালকে সে বলছে সান্তাল। যে আমি তো সাঁওতালের ছেলে। তো আমার তো এগুলো করারই কথা এবং আমার সবই মনে আছে। দেখ তো খরগোশের পিছনে কে ছুটছে অমন? শুকদেবের বেটা চতুর্মাঝি নাকি দিবদেশের বেটা কপিল দাস? অর্থাৎ সে যে খরগোশের পিছনে দৌড়াতে পেরেছিল মানে তার চঞ্চলতা, তার শক্তি এতটাই বেশি ছিল যে সে ছুটে খরগোশ ধরতে পারত। আর ওই দেখ কপিল দাসের শিকারী কুকুর কিরকম ছুটে যাচ্ছে তীর খাওয়া শিকারের পিছনে। কপিল দাসের এক শিকারী কুকুর ছিল এবং এরপরেই সে উল্লেখ করেছে যে তার এই প্রিয় কুকুরটা শিকারের সঙ্গী যার রং ছিল কালো তাকে শেষ পর্যন্ত বাঘে খেয়েছিল। কপিল দাস এক একদিন আবার নিজের কাছে গল্প ফাঁদে অর্থাৎ নিজেই নিজের কাছে গল্প বলছে। আসলে ঘটনাগুলো সে মনে করছে এবং এখানে আরো কিছু ঘটনা আছে। যেমন ধরো মেলার গল্পটাই হঠাৎ মাঝখান থেকে শুরু হয়ে যায়। কেন যে বেছে, বেছে মেলার গল্পটাই শুরু হয়। অর্থাৎ সে যখনই এরকম স্মৃতিচারণ করতে চায় তার একটা ঘটনা প্রায়ই মনে পড়ে সেটা হচ্ছে মেলার ঘটনা। কিন্তু দুঃখজনকভাবে এখানে সেই ঘটনাটা উল্লেখ নাই। আমি একটু সংক্ষেপে বলি যে এই মেলায় তার সাথে এক অপরিচিত লোকের মারামারি হয় এবং সে মারামারিতে অবশ্যই জিতে যায় এবং এই লোকটার সাথে যে কেন তার মারামারি হয় বা লোকটা কে কিছুই তার মনে পড়ে না। তার শুধু এই ঘটনাই মনে পড়ে যে তার এক লোকের সাথে মারামারি হয়েছিল এবং সে জিতেছিল। আসলে তার যে শক্তির বিষয়টা এই কারণেই হয়তোবা তার এই ঘটনাটা বারবার মনে পড়ে যে আমার কত বেশি শক্তি ছিল। কিংবা ওই ধান কাটার ব্যাপারটাই ধরো না কেন, আঁধি আর জোতদারের মাঝখানে পড়ে গেল সাঁওতাল বস্তিটা। এরপরে আরো একটা ঘটনার বর্ণনা আছে সেটা হচ্ছে ধান কাটার ঘটনা। যে আঁধিয়ার আর জোতদার, আঁধিয়ার হচ্ছে কৃষক যারা ওই জমিতে বর্গা নিত, বর্গা নিয়ে হচ্ছে জমি চাষ করত এবং ফসল দিত তাদের বলা হয় আঁধিয়ার। আর জোতদার ওই যে মহাজনের কথা আগেই বলেছি যে যারা ওই খাজনা আদায় করত, কৃষকদের কাছ থেকে ধান নিয়ে নিত তারা হচ্ছে জোতদার। তো এই যে ২ পক্ষ, ২ পক্ষের মাঝখানে পড়ে যায় সাঁওতাল বস্তিটা। অর্থাৎ ঘটনাটা এরকম ছিল যে জোতদার বা মহাজনদের সাথে কৃষকদের একটা ঝগড়া লেগেছে বা কোনো একটা সমস্যা তৈরি হয়েছে। এখন সাঁওতালরা কোন দিকে যাবে? এবং এর পরেই আছে যে সাঁওতালদের তখন কি মুশকিল ভাবো দেখি, মহাজন বসত করার জায়গা দেয়, আবাদের জমি দেয়। তো কারো কাছে মনে হয় যে আমাদের মহাজনের পক্ষেই থাকা উচিত। যেহেতু মহাজনরা আমাদের অনেক উপকার করছে, জমি দিচ্ছে, থাকার অনুমতি দিচ্ছে এবং ওই পর্যায়েই তাদের পরে উপলব্ধি হয় যে সব দেয় কিন্তু পেটের ভাতটা কি সারা বছর দেয়? কহ মরল কহ দে। অর্থাৎ মানলাম যে মহাজন আমাদের জায়গা দিচ্ছে, জমি দিচ্ছে চাষ করার, কিন্তু পেটের ভাত তো আর দিচ্ছে না। সেটা তো আমাদের নিজেদের উপার্জন করে নিতে হচ্ছে। আমাদের পরিশ্রম করেই আমাদের জীবিকা নির্বাহ করতে হচ্ছে। তাহলে মহাজন তো আমাদের সব দিচ্ছে না। আমরা তো তাদের বাধ্যগত হয়ে থাকতে পারি না বা এরকম বোধ করার কোনো কারণ নেই যে আমরা মহাজনের বিপক্ষে যেতে পারবো না। কহ মোড়ল কহ দে দেয় পেটের ভাতটা। মরল হচ্ছে মোড়ল বা ওই গোষ্ঠীর নেতা। তাকেই নিজেদের ভাষায় বলছে মরল এবং কহ দে মানে বলো দেখি মোড়ল সে কি আমাদের পেটের ভাত দেয়? এই রকমের সব বাদানুবাদ। অর্থাৎ তখন তাদের মধ্যে যে আলোচনাটা চলছিল সেটার বর্ণনা আছে এখানে। কিন্তু যদি ভিটেমাটি থেকে তুলে দেয় তাহলে এইরকম সব তর্কাতর্কি। অর্থাৎ তারা থাকতে চাচ্ছে কৃষাণের সাথে কিন্তু আবার কেউ বলছে যে যদি আমাদের মহাজন ভিটেমাটি থেকে তুলে দেয় তাহলে কি হবে? ওদিকে গোপীনাথ কিছুই বলে না। ওদিকে তাদের যে নেতা মোড়ল গোপীনাথ সে কিছুই বলছে না। এবং এরপরে একটা চমৎকার কথা আছে যে মরল হলে বোধহয় ওই অবস্থায় কিছু বলা যায় না। অর্থাৎ সে বুঝতে পারে যে নেতা তাকে অনেক কিছুই মেইনটেইন করতে হয়, মানিয়ে চলতে হয়। ২ পক্ষেই তাকে চিন্তা করতে হয় যে কি করলে কি হতে পারে? আ ফলাফলটা কি হতে পারে? এই কারণে যে নেতা সে হয়তোবা সবসময় বলতে পারে না বা শক্ত হাতে প্রতিহত করার যে বিষয়টা সেটা হয়তোবা মোড়ল সবসময় বলতে পারে না। কিন্তু তখন ভারী জার হে মরল। তখনকার কথা বলছে যে তখন খুব শীত ছিল। জার মানে হচ্ছে শীত। দেহ দলদল করে কাঁপছে। অর্থাৎ শরীরটাও শীতে খুব কাঁপছিল। আচ্ছা এইখানে কিন্তু মরল বলছে আবার সে নিজেকে। সে যে নিজের সাথে নিজে কথা বলছে তখনও কিন্তু সে নিজেকে মরল বলছে। অর্থাৎ বর্তমানে কপিল দাস নিজেই মোড়ল। আর তখনকার কথা যে বলছে তখন গোপীনাথ ছিল মোড়ল। তো এই যে নিজের সাথে নিজের যে কথোপকথন সেখানেও কিন্তু সে নিজেকে মোড়ল বলেই ডাকছে। তো এরপরে আছে যে দূরে যারা দাঁড়িয়ে ছিল তাদের মধ্যে কে যেন চেঁচিয়ে বলে উঠছিল, "আমরা মহাজনের সঙ্গে নাই, আঁধি আর কিষাণের সঙ্গে হামরা।" অর্থাৎ কেউ একজন হঠাৎ বলে উঠল যে, "আমরা মহাজনের সাথে নেই, আমরা হচ্ছে কৃষকের সাথে থাকবো। কৃষকদের যেভাবে করলে ভালো হবে তাদের পক্ষেই আমরা লড়াই করব।" এবং কে বলেছিল ওই মুহূর্তে এই কথাটা এটা কিন্তু তার মনে পড়ে না। সে নিজে হতে পারে, মোহন কিস্কু হতে পারে কিংবা চতুর্মাঝিও হতে পারে। অর্থাৎ কেউ একজন বলেছিল, হয়তোবা সে নিজেও বলেছিল। তবে কথাটা যেই বলুক বিষয়টা হচ্ছে যে ওই সময় সাহসী মানুষ ছিল। এই যে চতুর্মাঝি, মোহন কিস্কু এরা সবাই কিন্তু তার মতোই।
একই ধারণা তাদের ভিতরে ছিল, একই বিশ্বাস তাদের মধ্যে ছিল বলেই এই কথাটা যে কে বলেছিল এটাও তার মনে পড়ে না। অর্থাৎ সে একা ছিল না। তার মতো আরো অনেকেই এরকম সাহসী মানুষ ছিল। তো বিচার সভার শেষ দৃশ্যটা আর তার স্মরণে আসে না। অর্থাৎ এরপরে কি হয়েছিল সেটা আর তার মনে পড়ে না। বরং অন্য একটা ঘটনা তার মনে পড়ে, ধান কাটার ঘটনা। যেটাও দুঃখজনকভাবে তোমাদের এখানে আর উল্লেখ নেই। কিন্তু আমি একটু তোমাদের এটা বলতে চাই, বলার কারণটাও আছে। তো ঘটনাটা আগে বলি। যে এখানে দেওয়া আছে ১ম এর অংশটা যে কপিল দাস মাঠে নেমেছে, পাশে ক্ষেতে মোহন কিস্কুর বউ টুরি। এই ২ জন হচ্ছে ধান কাটছিল এবং ওই সমস্ত এলাকায় আর কেউ ছিল না এবং শীতকালের সকাল। তো আশেপাশে খুবই কুয়াশা, কাউকে দেখাও যাচ্ছিল না। তো এরকম একটা সময়ে এই টুরির প্রসব বেদনা ওঠে। অর্থাৎ সে গর্ভবতী ছিল এবং যখন এরকম একটা বিরান জায়গায় তারা ২ জন ধান কাটছে। এমন সময় যখন এই জটিল অবস্থাটা তৈরি হয়, তখন টুরি কি করেছিল? সে কিন্তু প্রচন্ড ব্যথা সহ্য করতে না পেরে শুরুতে গালাগালি শুরু করে এবং তার তো আসলে কিছুই করার নেই। সে চাইলে যেতেও পারছে না। তাকে নিয়ে যাওয়ার মতোও মানুষ নেই এবং সে কিন্তু এই কপিল দাসের কাছে কোনো ধরনের সাহায্য চায় না। সে কি করে? পাশে একটু আড়ালে চলে যায়, একটা ঝোপের আড়ালে চলে যায় এবং নিজের সন্তান সে নিজেই প্রসব করে এবং এই পর্যায়ে কপিল দাসের নিজেকে খুব নিষ্কর্মা মনে হয় যে পুরুষ মানুষের সবসময় সবকিছু করার থাকে না এবং অসহায় মনে হয় এবং সে এই টুরিকে দেখে অবাক হয়ে যায় যে একটা মানুষের কি ধরনের সাহস থাকতে পারে বা তার শক্তিটা কেমন থাকতে পারে এবং তাদের অর্থাৎ সাঁওতালদের জীবনটা শেষ পর্যন্ত এরকমই। সে সন্তান প্রসব হওয়ার পরে টুরির ওখানে যায় এবং সন্তানকে কোলে নিয়ে তার একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে যে এই যে পৃথিবীতে একটা সাঁওতালের আগমন, সেটা কিন্তু এই শুরু থেকেই সংগ্রামী। তোমাদের ঘটনাটা এই কারণেই বললাম, এই যে টুরি, তো এই টুরির মধ্য দিয়ে কিন্তু এই সাঁওতালদের জীবনের যে সংগ্রাম কতটা কঠিন ছিল সেটার একটু ইঙ্গিত দিয়েছেন লেখক। যদিও তোমাদের এই অংশটা বাদ পড়ে গেছে। তো যাই হোক আমি পরের অংশে চলে যাই যে ঐরকম গল্প বলতে, বলতে বেলা ফুরিয়ে যায় একসময়, রোদের তাপ কমে আসে। ঝাপসা চোখ দুটি মেলে সে তখনও আসমানে ধূসর রং দেখে। একবার নদীর ভাটি থেকে উঠে আসা শঙ্খচিলের ডাকটাও শুনতে পায়। অর্থাৎ এরপরে প্রকৃতির আরো কিছু বর্ণনা আছে। এটা খুবই সহজ। তোমরা পড়লেই বুঝতে পারবে। অর্থাৎ এই সময় সে একটা বিষয় দেখে যে টাঙনের উঁচু পাড়ে দাঁড়িয়ে কয়েকজন লোক কিছু একটা করছে। আমরা অনেক সময় দেখি না যে জমি মাপতে আসে কয়েকটা লোক এবং তারা দূরে হাত দিয়ে জমি দেখায়, আশেপাশে কি আছে দেখায়। বিষয়টা এরকম হচ্ছে যে কয়েকজন লোক এরকম কিছু একটা আলোচনা করছে, কিছু একটা দেখাচ্ছে। সে ঠিক বুঝতে পারে না। তবে এতটুকু বোঝে যে পরিষ্কার জামাকাপড় পরা কে লোকটা। অর্থাৎ কেউ একজন শিক্ষিত বা শহর থেকে এসেছে কেউ, এতটুকু বোঝা যায় এবং অনেকক্ষণ ধরে লোকটার নড়াচড়ার ভঙ্গিটা লক্ষ্য করে। লক্ষ্য করতে, করতেই তার মনে পড়ে যে কয়েকদিন আগেও সে এরকম কিছু একটা দেখেছে। অর্থাৎ এই ঘটনাটা প্রায়ই ঘটছে। আগেও সে কয়েকজনকে দেখেছে যে তারা এসেছে জমি নিয়ে কথা বলছে, আলোচনা করছে এবং সে কিছুটা অনুমানও করে যে হয়তোবা জমির জরিপের কাজ হচ্ছে বা মাপামাপির কাজ হচ্ছে, কিছু একটা হচ্ছে এবং এমন সময় তার সামনে এসে দাঁড়ায় সলিমউদ্দিন। তো সে যখন এরকম ভাবছিল তো তার সাথে সলিমউদ্দিন নামে একজনের দেখা হয়। সে নিজেই তার কাছে আসে এবং এসেই ডাকে, "বুড়া দাদা বাড়ির যাবা নেই?" মানে বয়স একটু বেশি বলে সলিমউদ্দিন তাকে দাদা বলে সম্বোধন করছে এবং জিজ্ঞাসা করছে বাড়িতে যাবে কিনা এবং সলিমউদ্দিন তখন তাকে একটা ঘটনার বর্ণনা করে যেটা হচ্ছে কুশিয়ার ক্ষেতে। কুশিয়ার ক্ষেত মানে হচ্ছে আখ ক্ষেতে। আখ ক্ষেতে ঘটে যাওয়া একটা ঘটনার বর্ণনা দেয় এবং তারপরে সে জানায় যে, "বুড়া দাদা তোমার বস্তিটা আর এইঠে থাকবে নাই। এই বছর এইঠে ধানের আবাদ হবে।" অর্থাৎ সে একটা ঘটনা জেনে এসেছে। কপিল দাস যেখানে থাকে সেই বস্তিটা এবার উঠিয়ে দেওয়া হবে। কারণ হচ্ছে সেখানে ধানের চাষ করা হবে। কথাটা কেন যে বলে ছোড়া বুড়া ঠিক ধরতে পারে না। অর্থাৎ তার নিজের বাড়িটা উঠিয়ে দেবে, এটা শোনার পরও এই কপিল দাস বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না এবং সে বোঝে না এই কথাটা তাকে কেন বলা হচ্ছে। বরং সে ওই মানুষগুলোকে খুঁজতে থাকে যাদের একটু আগে দেখেছিল যে উবে গেল অতগুলো মানুষ, যে এতগুলো মানুষ হঠাৎ করে উধাও হয়ে গেল, নাকি সে দেখেনি, তার কেবলই মতিভ্রম হতে থাকে। সে চিন্তা করতে থাকে একটু আগে যে মানুষগুলো দেখলাম সেটা কি আসলেও ছিল নাকি এগুলো আমার মনের ভুল। এর মধ্যে ওই সলিমউদ্দিন বুঝতে পারে যে সে তার কথাটা শোনেনি বা আমলে নেয়নি। এই কারণে সে আবারও তাকে বলে যে, "তোমার বছরটা এবার উঠায়ে দিবে। এইঠে এবছর ট্রাক্টর চলিবে।" অর্থাৎ সলিমউদ্দিন জানায় যে এখানে ট্রাক্টর দিয়ে জমিটা আবার চাষ করা হবে। কপিল দাস এবারও বুঝতে পারে না, তার নিজের হিসাব মেলে না। ট্রাক্টর জমিতে চলবে তাই চলে এসেছে এতকাল। মানুষের বসতির উপর দিয়ে ট্রাক্টর চলতে যাবে কেন? অর্থাৎ সে বুঝতে পারে যখন যে সলিমউদ্দিন কি বলতে চাইছে, তখন সে একটু অবাক হয় এবং সে ভাবে যে এতদিন ধরেও তো ট্রাক্টর চলেছে কিন্তু কখনো তো আর বসতবাড়ির উপরে উঠে নাই। তাহলে এখন কেন এই কথা হচ্ছে? এবং সে
নিশ্চিত হতে চায় সলিমুদ্দিনের কাছে যে তুই ঠিক শুনেছিস কিনা। সলিমুদ্দিন এবার সত্যিই বিরক্ত হয় এবং বলে যে, "মোর কথা বিশ্বাস না হলে আর কাহাকো পুছে দেখো।" অর্থাৎ অন্য কাউকে জিজ্ঞাসা করে দেখো। "মুই এবার যাও, তুই বুড়া মানুষ, তোর কিছু ফর্ম থাকে না। অর্থাৎ তোমার সাথে কথা বলে আমার লাভ নেই। আমি এবার যাবো। তুমি বুড়া হয়ে গেছো, তোমার কিছু মনে থাকে না। ফর্ম থাকে না মানে হচ্ছে স্মরণে থাকে না বা তোমাকে বলে আমার কোনো লাভ নেই।" কথাটা বলেই হঠাৎ চলে গেল এবং রাস্তায় দাঁড়িয়ে, দাঁড়িয়ে কপিল দাস নিজে মাথা নাড়ে এবং সে চিন্তা করতে থাকে এবং এই চিন্তার পর্যায়ে সে ভাবতে থাকে যে সে কোথায় যাবে বা সে পালাবে কোথায়? সে তো পালাবে না, সে পালানোর মানুষ না। "তুই বুড়া মানুষ হে মরল" নিজেকে শুনিয়ে, শুনিয়ে তখন সে বলে, "তোর কিছু ফর্ম থাকে না।" অর্থাৎ সে নিজেকেই এবার নিজেকে বলছে যে, "আমার কিছু মনে থাকে না।" এবং এরপরে বিনোদ মিস্ত্রির প্রসঙ্গ আছে যাকে আমরা আগেও পেয়েছি যে তার ট্রাক্টর হঠাৎ করে একদিন চলতে শুরু করে এবং বিশাল চাকা ঘুরতে, ঘুরতে মাঠের বুকের উপর দিয়ে চলে এবং ধারালো চাকতিগুলো মাটি ফলা, ফলা করে দিচ্ছে। গন্ধ বেরোচ্ছে কাটা মাটির ভিতর থেকে এবং এইভাবে ট্রাক্টরটা চলতে, চলতে একেবারে দীনেশ কিস্কুর বাড়ির সীমানা পর্যন্ত আসে। তারপরেই বেশ দিব্যি ঘুরে যায়। অর্থাৎ যদিও ট্রাক্টরটা চলতে শুরু করেছিল খুব ভয়ংকরভাবে, কিন্তু ওই যে দীনেশ কিস্কুর বাড়ি পর্যন্ত এসে তো সেটা ঠিকই ঘুরে গিয়েছিল। বসতি হলো ট্রাক্টর চলাফেরা করার শেষ সীমানা এবং কলের জিনিস যেগুলো মেশিন জিনিস বা ফ্যাক্টরির যে জিনিসপত্র সেগুলো ওই পর্যন্তই আসে। সংসারের সীমানা পর্যন্তই তার আসবার ক্ষমতা। তারপর আর পারে না, অন্তত এতকাল পারেনি। আর এখন সেই কলের জিনিস হুড়মুড় করে ঢুকে পড়বে দীনেশ কিস্কুর উঠানে। অর্থাৎ সে চিন্তা করছে যে এই যে মেশিন, ট্রাক্টর যেটা আগে ছিল না, এই জিনিসগুলো হঠাৎ করে চলতে শুরু করেছে কিন্তু এই সংসার পর্যন্ত মানুষের বাড়ি পর্যন্তই তো এসেছে এবং হঠাৎ করে এখন সে শুনছে যে এই ট্রাক্টরগুলো তাদের বাড়ির উপর দিয়ে চলে যাবে। তাদেরকে ওখান থেকে উঠিয়ে দিয়ে এই জায়গায় চাষাবাদ হবে। এই জিনিসটা সে বুঝতে পারে না যে সংসারের বুকের উপর দিয়ে এই সংসার তো তাদের নিজেদের এবং নিজেদের আবেগ অনুভূতি সবটাই এই তাদের বাড়ির সাথে সংসারের সাথে জড়িয়ে আছে। আর এই সংসারের উপর দিয়ে ট্রাক্টর চলে যাবে এটা কেমন ধরনের কথা? বিষয়টা কোনোভাবেই সে মেনে নিতে পারছে না। তার নিজের ভিতরে খুব অস্থিরতা তৈরি হয় এবং সে ভাবে যে তার এখন মনে পড়তে থাকে এই বস্তি উঠে যাওয়ার ব্যাপারটা আকস্মিক নয় একেবারে তাহলেও। এটাই শেষ পর্যন্ত পরিণতি। অর্থাৎ সে বুঝতে পারে যে এটা হঠাৎ কোনো পরিকল্পনা নয়। অনেকদিন ধরেই এরকম একটা পরিকল্পনা হচ্ছে এবং তাদের শেষ পরিণতি হয়তো তাদের এই বসতবাড়ি উঠিয়ে দেওয়াটা। কোথায় একটা মেয়ে মানুষের মাথা গরম করে মাতালের দিকে দা উঁচিয়ে তেড়ে যাওয়ার ঘটনা আর কোথায় বাড়িঘর সংসার শুদ্ধ লোপাট করে দেওয়া। অর্থাৎ সাঁওতাল যারা তাদের সংসারের কিছু নিয়মিত বিষয় আছে ঝগড়াঝাটি, বিশেষ করে ছেলেরা একটু মদ্যপান করে এবং মাতাল হওয়ার পরে তাদের স্ত্রীরা বেশ রেগে যায় এবং ঝগড়াঝাটি করে এবং অনেক সময় দেখা যায় যে দা নিয়ে বঁটি নিয়ে তেড়ে গেছে স্বামীর উপরে যে কেন মদ খেলো। তো এই যে ঝগড়াঝাটি এগুলো তো খুবই নিয়মিত বিষয়। এটাই সে বলতে চাচ্ছে যে এরকম অনেক ঝামেলা তৈরি হয়। কিন্তু কোথায় এরকম ঘটনা আর কোথায় এই সংসারটা নিশ্চিহ্ন করে দিয়ে এর উপরে ট্রাক্টর চলে যাবে? যে যদিও আমাদের সংসারে অনেক ঝগড়াঝাটি হয়, তাই বলে এই সংসারটা নিশ্চিহ্ন করে দিবে? কেন আমাদের সংসারের বুকের উপর দিয়ে এরকম ট্রাক্টর চলার কথা? ভাবো তো বসতটা কত পুরনো? মনে আছে তোর? হ্যাঁ, বাহে মরলের ব্যাটা তোর কি ফর্ম আছে? সে নিজেকে বলছে যে এই সংসারটা কত পুরনো, কত আগে থেকে আমরা এখানে থাকি। তোর কি মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, ফর্ম আছে। বিচার বসেছিল ফার্মের অফিস ঘরে। কে একজন সাহেব মানুষ শুধোচ্ছিল আর সে উত্তর দিচ্ছিল। অর্থাৎ কিছুদিন আগের ঘটনা তার মনে পড়ে যে ফার্মের অফিসে বিচার বসেছিল এবং একজন মানুষ জরিপ করছিল মূলত যে তারা এখানে কতদিন ধরে আছে। তখন সে বলে যে কবে কোন প্রাচীনকালে এসেছিল একদল মানুষ, সেই দলের মরল ছিল শিবনাথ। এখানে একটা প্রসঙ্গ আছে যে শিবনাথ আবার গুণিন ছিল। কিন্তু গুণিন হলেই কি সব হয়? অর্থাৎ ওই সময় যে মরল ছিল শিবনাথ সে গুণিন। গুণিন মানে হচ্ছে ওঝা বা যারা মন্ত্র পড়ে। তো তার এইসব গুণাবলী ছিল আরকি। কিন্তু তাই বলে কি সব হয়? হয় না। কেন এই প্রসঙ্গটা বলেছে? কারণ হচ্ছে তার ওই গোষ্ঠীর, শিবনাথের গোষ্ঠীর যারা অন্য লোক ছিল, তারাই মূলত সংগ্রাম করে, পরিশ্রম করে এই জায়গায় বসতি স্থাপন করতে সক্ষম হয়েছিল এবং তাদের প্রতিবাদের ফলে, তাদের এই যে সংগ্রামী মনোভাবের ফলে, বিদ্রোহের ফলে তাদেরকে আর উঠিয়ে দেওয়া সম্ভব হয়নি। এই কারণেই সে এই কথাটা কিন্তু বলেছে যে, "মরল হলেই তো আর সব হয় না বা গুণিন হলেই সব হয় না। শক্তি থাকতে হয়, সাহস থাকতে হয়।" তো ওই পর্যন্ত বলার পরে আর বলতে পারেনি। মহিন্দর ধমকে উঠেছিল। পরে জানিয়েছিল, "তুই আর আমার সঙ্গে আসবি না।" অর্থাৎ সে যখন এই কথাগুলো বলছিল, মহিন্দর হচ্ছে তার ছেলে।
তো তার ছেলে তাকে থামিয়ে দিয়েছিল যে, "তুই বুড়া মানুষ, যখন তখন অপ্রয়োজনীয় কথা বলিস।" আচ্ছা, সাঁওতালরা কিন্তু ছেলে বলো, স্ত্রী বলো, সবাই সবার সাথে তুই করে কথা বলে। এই কারণেই ছেলে তাকে এভাবে কথা বলছে। এখানে মোটেও অন্যরকম ভাবার কিছু নেই যে ছেলে কেন বাবাকে তুই করে বলছে। এটাই তাদের রীতি। যাই হোক, মহিন্দর যখন তাকে এই কথাটা বলে যে, "তুই বুড়া মানুষ, তুই কিছু বুঝিস না।" সে নিজে একটু দমে যায় এবং তার ভীষণ কষ্ট লাগে এবং তখন তার এই কথাটা মনে হতে থাকে যে, "হা মরল, তুই বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না।" সে নিজেকেই নিজে বলতে থাকে যে, "হ্যাঁ, তুই বুড়া হয়ে গেছিস।" অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কথাটা তার একদম মনে গিয়ে আঘাত করেছে। সে কারণেই সে নিজেকে বারবার এই কথাটা শোনাচ্ছে। আর থেকে ভারী গভীর দীর্ঘশ্বাস পড়ল কয়েকটা। অর্থাৎ ভেবেই তার কষ্ট হচ্ছে। তার বুকে দীর্ঘশ্বাস তৈরি হচ্ছে যে তার কি বয়স ছিল আর এখন সে নিতান্তই বুড়া মানুষ হিসেবে সবার কাছে বিবেচিত হচ্ছে। বাড়ি ফিরতে তার দেরি হয়। ততক্ষণে ঠান্ডায় পা দুখানি অসাড় হয়ে উঠেছে। এরপর সে বাড়ি ফেরে এবং বাড়ি ফেরার পরে মহিন্দরের বউ বিন্নি থালায় করে ভাত দিয়ে যায়। মহিন্দরকে আমরা একটু আগে দেখেছি তার ছেলে এবং বিন্নি হচ্ছে তার পুত্রবধূ। তো এই বিন্নি তাকে ভাত দিয়ে যায় এবং আগুনের তাতে ততক্ষণে আরাম লাগছে কপিল দাসের। ভাতের পাশে এক টুকরো পোড়া মাংস দেখতে পেয়ে সে খুশি হয়। অর্থাৎ সে বুঝতে পারে যে তার নাতি-পুতিরা বা ছেলে যাই হোক, শিকারে কোনো একটা পশু পেয়েছে এবং বোঝাই যাচ্ছে যে তারা মাংস পুড়িয়ে খেতে অভ্যস্ত। সেই পোড়া এক টুকরা মাংসই সে পায় এবং নাতিদের শুধ হয় কি শিকার পেয়েছিল তারা। মহিন্দরের ছেলে শিকারের গল্পটা আরম্ভ করে কিন্তু গল্পের দিকে বুড়ার মনোযোগ দিতে পারে না। যদিও সে জিজ্ঞাসা করে কিন্তু ওই গল্পের দিকে তার আর মনোযোগ থাকে না। কারণ হচ্ছে তার মনোযোগ কিন্তু অন্যদিকে চলে গেছে। ওই যে সলিমুদ্দিন তাকে বলেছিল যে তাকে এবার বসতবাড়ি থেকে উঠে যেতে হবে। তার নাতি এবার তাকে জিজ্ঞাসা করছে যে জঙ্গলে বাঘ থাকে এরকম সে শুনেছে এবং এটা সত্যি কিনা। নাতির প্রশ্ন শুনে একটু সজাগ হতে হয় বুড়োকে। ঠিক মনে করতে পারে না প্রাণনগরের জঙ্গলে কি বাঘ আছে? সে একটু চিন্তা করতে থাকে যে বাঘ এখনো আছে কিনা। কিন্তু একসময় ছিল বাঘ, সেটাই এরপরে সে তার নাতিদের বলতে থাকে। তার নাতির নাম এখানে দেওয়া আছে সুখদাস এবং সে গল্প শুরু করে। গল্প মানে তো নিজের কথা। তো সে এরপরে তার বাঘ শিকারের একটা ঘটনা বলে। এটা আসলে ওই বাচ্চাদের কাছে মনে হতে থাকে গল্প, কিন্তু এটা তার নিজের ঘটনা এবং এই বাঘটাকে সে ১ম এ ভেবেছিল বনবিড়াল এবং বনবিড়াল ভেবেই সে তার তীর দিয়ে এই বনবিড়ালটাকে আঘাত করে এবং এই বাঘের হুংকারের শব্দে সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে দৌড়ানো শুরু করেছিল। কোনো কিছু না দেখে সে শুধু দৌড়াতেই থাকে এবং তার এই গল্পের বর্ণনায় সে যে কি পরিমাণ দৌড়েছিল, দৌড়ে কতটা ক্লান্ত হয়েছিল সেই বর্ণনাটাই যেন গুরুত্ব পেতে থাকে। তার নাতিরা একসময় বিরক্ত হয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে বাঘের কি হলো? অর্থাৎ নাতিদের আগ্রহ তার প্রতি না, ওই বাঘের কি হয়েছিল শেষ পর্যন্ত। এবং এই পর্যায়ে সে একটু কিছুটা সত্য ঘটনা, কিছুটা বানিয়ে এভাবে সে একটু গল্পটা এগিয়ে নিয়ে যায় যে সে বাঘের লেজ ধরে টেনে সে বাড়িতে নিয়ে এসেছিল। তো এরপরে যে বর্ণনাটা আছে যে শীতের রাত, ততক্ষণে সবারই ঘুমানোর কথা। কিন্তু সে হঠাৎ খেয়াল করে যে কেউ যেন ঘুমাচ্ছে না। অর্থাৎ কপিল দাসের উঠোনে তার ছেলে মহিন্দর, তার স্ত্রী এবং এর সাথে আরো পাড়া প্রতিবেশী যারা আছে কয়েকজন এসে আলোচনা করছে বা কিছু একটা নিয়ে তারা কথা বলছে। এবং এ পর্যায়ে সে তার ছেলে মহিন্দর এবং দীনদাসের কাছে যায় যে তারা কি নিয়ে কথা বলছে সেটা একটু বোঝার চেষ্টা করে এবং সে লক্ষ্য করে যে আরো একটা লোক তাদের দিকে এগিয়ে এসেছে কথা বলার জন্য। কিন্তু এখন মহিন্দর খুব বিরক্ত হয় যে, "তুই বুড়া মানুষ, তুই এখান থেকে যা, তুই আমাদের কথা কিছু বুঝবি না।" কপিল দাস বুড়ো এবার সত্যিই দমে যায়। নিজের জন্ম দেওয়া ছেলে যদি এরকম করে বলে তো সে কি করবে? তাকে পিছিয়ে আসতে হয়। অর্থাৎ আগেও মহিন্দর তাকে এভাবে বলেছে এবং এখনো বলছে, সবার সামনেই সে বলে যে, "তুই বুড়া মানুষ।" তার তো আর কিছু বলার নেই। সে তো আসলেও বৃদ্ধ হয়ে গেছে। তার ভীষণ কষ্ট লাগে কিন্তু কিছু আর বলতে পারে না। এবং সে ওই দূরে থেকেই দেখে যে তারা কিছু নিয়ে একটা কথা বলছে। দীন দাস কিছু একটা কথা বলে যাচ্ছে এবং এখানে একটু বর্ণনা আছে যে ভারী ধীর নোয়ানো স্বর, শান্তভাবে পরামর্শ হচ্ছে যেন রাগ নেই, জ্বালা নেই, কারো দু চোখ ধকধক করে জ্বলে উঠছে না, কেউ চিৎকার করে গালাগাল দিচ্ছে না। কপিল দাসের ভারী অবাক লাগে গোটা ব্যাপারটা দেখে। তো এইখানে যে বিষয়টা ঘটছে যে কপিল দাস তো জানে যে তাদের জীবনটা কিরকম এবং কখন এরকম মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়, আলোচনা করতে আসে। যখন তাদের অস্তিত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় ওই মহাজন বা জমিদাররা। তো আগেও তো এরকম অনেকবার ঘটেছে এবং সে যখন নিজে ওই মহিন্দরের বয়সী ছিল তখনও এরকম ঘটনা সে দেখেছে। সে নিজেও অংশগ্রহণ করেছে অনেক সংগ্রামে। সে অবাক হচ্ছে এটা ভেবে যে তারা যখন আলোচনা করত তখন একেকজনের চোখে থাকতো আগুন যে আমরা এটা কখনোই এভাবে মেনে নিব না। আমাদের যা আছে সেটাই নিয়ে আমরা সংগ্রাম করব বা তাদের প্রতিহত করতে হবে। আমাদের অস্তিত্বের প্রতি কেউ
হুমকি হলে সেটা কখনোই মেনে নিব না। অর্থাৎ সবার আলোচনায় যেন আগুন ঝরতো বা বোঝা যেত যে যুবকদের রক্ত গরম বলে একটা বিষয় আছে, সেই বিষয়টা সবাই টের পেত। কিন্তু এখন সে অবাক হয়ে দেখে যে তার ছেলেরা যেভাবে কথা বলছে বা ছেলের বয়সী অন্যরা যেভাবে কথা বলছে, গলার স্বরটা খুব ধীর, নোয়ানো, মাথা নিচু করে সবাই আলোচনা করছে। এবং এটা দেখে সে খুব অবাক হয় যে এই বয়সের ছেলেরা কেন এভাবে কথা বলবে? বিশেষ করে প্রশ্নটা যখন অস্তিত্বের, তখন কি তারা এতটা শান্ত থাকতে পারে? এটা কিভাবে সম্ভব? এটা ভেবেই সে অনেক অবাক হচ্ছে। কিন্তু সে আর কিছু বলে না। কয়েক পা পিছিয়ে আসে এবং তার কানে বাজতে থাকে তার ছেলের ওই কথাটা যে, "তুই বুড়া হয়ে গেছিস।" তো এরপর দেখা যায় বাচ্চারা লোক সমাগম দেখেই সম্ভবত উঠে এসেছে। অর্থাৎ বাচ্চারা বুঝতে পেরেছে যে কিছু একটা আজকের দিনটা অন্য দিনের মতো না। তারা আর কেউ ঘুমাচ্ছে না এবং যারা বউ আছে, স্ত্রীরা আছে, কেউ আর ঘুমাচ্ছে না। সবাই গল্প করছে বা এখানে ওখানে দাঁড়িয়ে আছে। বড়দের মুখে চিন্তা, ছোটরা হাসাহাসি করছে এবং খুনসুটি করছে, দাপাদাপি করছে এবং পাথরের উপর ঘষে, ঘষে তীরে শান দেওয়া তখনও হচ্ছে। এ পর্যায়ে মহিন্দরের যে ছেলে আছে সুখদাস, সে তার দাদাকে ডাকে জিজ্ঞাসা করে যে ওই বাঘটা শেষ পর্যন্ত কি হয়েছিল? এবং এটা শুনে তারও বাঘের কথা মনে পড়ে এবং সে একটু গল্প বলতে চায় যে বাঘটাকে সে যে টেনে নিয়ে আসছিল লেজ ধরে, বাঘটা কি তখনও জীবিত ছিল নাকি মরে গিয়েছিল? এরপর সে বাচ্চাদের কাছে সৎ হয়ে উঠতে চায়, অর্থাৎ গল্প বানানো বাদ দেয়। কারণ তার মনে পড়ে যে এই যে সে লেজ ধরে বাঘটাকে টেনে নিয়ে আসার গল্পটা এতক্ষণ করছিল, এই গল্পটা আসলে সে বানিয়ে বলছিল। আসলে যে ঘটনাটা ঘটে যে সে বাঘটাকে তীর মেরেছিল ঠিকই এবং সে কাছে যায়। কাছে যাওয়ার পরে দেখে যে প্রচুর রক্ত পড়ছে এবং এ পর্যায়ে সে যেহেতু একা এবং বাঘ সে আগে কখনো দেখেনি, সে কিন্তু একটু ঘাবড়ে গিয়েছিল। সে তার বন্ধুদের ডাকাডাকি শুরু করেছিল। তার উদ্দেশ্য ছিল এরকম যে আরো ২-৩ জন থাকলে তারা সবাই মিলে বাঘটাকে নিয়ে যেতে পারবে। হঠাৎ করে ওই জঙ্গল থেকে একটা ভয়ংকর প্রাণী, সে ঠিক বুঝতে পারে না এটা কি, এরকম একটা প্রাণী লাফ দিয়ে তার সামনে পড়ে এবং ওই জানোয়ারকে দেখে সে ভীষণ ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসে। কিন্তু যদি এই কথা বললে নিজের দুর্বলতা প্রকাশ হয়ে যায়, তার নাতিরা যদি ভাবে যে দাদা কি ভীতু, এরকমটা ভেবে সে আর বলে না এবং অনেক পরে সে বুঝতে পারে যে জানোয়ারটা তার সামনে লাফ দিয়েছিল সেটা আসলে শিয়াল ছিল এবং শিয়াল দেখে সে এতটা ভয় পেয়েছিল হঠাৎ করে, এটাই তার কাছে এখন বিষয়টা হাস্যকর মনে হয় এবং ভাবে যে এটা বললে আমার হয়তোবা সাহসের বিষয়টা আড়ালে পড়ে যাবে। তো এরপরে কপিল দাস একজনকে দেখায় নাতিকে যে তীরে কিভাবে শান দিতে হয়, ধার দিতে হয় এবং একজনের হাত থেকে বাঁশিটা টেনে নিয়ে ফু দিয়ে একটা পুরনো সুর বাজায়। তো নাতিটা জিজ্ঞাসা করে যে, "দাদা এটা কোন সুর বাজালি?" এবং সে ভাঙা, ভাঙা গলায় ওই যে সুরটা বাজালো সেই গানটাও গাওয়া শুরু করে। তাদের নিজেদের আঞ্চলিক একটা গান, ফকির বলে ঢুলুক বাজে এরকম একটা গান। তো গানটি শুনে বাচ্চারাও গাইতে শুরু করে এবং বুড়োর ভীমরতি হয়েছে ভেবে মেয়েরা কেউ, কেউ মনোযোগ দেয় বাচ্চাদের জটলার দিকে। অর্থাৎ যারা মহিলা আছে তারা হঠাৎ মনোযোগ দেয় যে এদিকে কি হচ্ছে? বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। এরকম কেউ মন্তব্যও করে। মহিনদরের ছেলে ধনুকের জন্য বাঁশের ছিলা তৈরিতে ব্যস্ত ছিল। অর্থাৎ ধনুকে যেটা লাগায় সেটা হচ্ছে ছিলা। তো এই ছিলা কিভাবে লাগাতে হয় সেটাই হচ্ছে এবার মহিন্দর তাকে শেখাতে যায় যে দেখ কিভাবে ধনুকে ছিলা পরাতে হয়। এবং বাচ্চারা তখন ঘিরে দাঁড়ায় বুড়োর চারদিকে এবং দেখা যায় যে ১ম প্রচেষ্টায় ব্যর্থ হয়। সবাই একটু হাসাহাসি করে। ডান হাতটা তার ভীষণভাবে কাঁপতে থাকে এবং বাচ্চারা বুড়োর কাণ্ড দেখে সমস্বরে বলে, "পারব নাই দাদা, তুই পারব নাই।" এবং পরের বার কিন্তু সে পারে এবং ওই কাঁপা, কাঁপা হাতেই সে ছিলা পরিয়ে দেয় ধনুকের। তারপর উঠে দাঁড়িয়ে ধনুকের একটা টঙ্কার তোলে। তো ধনুকের এই শব্দটাকে বলা হয় টঙ্কার এবং ভারী সুন্দর আওয়াজ হয়। তো বোঝাই যাচ্ছে যে টঙ্কার যত সুন্দর টনটনে হবে তার মানে বোঝা যাবে যে এটা ততটা নিখুঁত হয়েছে। এরপরও বুড়া থামে না। একটা শানানো তীর হাতে নেয় এবং সে এটা সামনের দিকে তাক করে এবং বাচ্চারা তাতে হৈ, হৈ করে ওঠে। এরকম যখন ঘটছে তখন একটা বিশেষ ঘটনা ঘটে, যার ঐরকম হৈ, হৈ শুনেই সম্ভবত কপিল দাস তীরটা ২ আঙ্গুলের ফাঁকে চেপে ধরে টানে। সে এতই শক্ত করে তীরটা টেনেছে জোরে যে সবাই বুঝতে পারে যে এবার কিন্তু তীরটা ছুটে যাওয়ার সময় হয়েছে এবং মহিন্দরের ছেলে তাকে নিষেধ করে যে আমার তীরটা কিন্তু ছুটে যাবে। কিন্তু কপিল দাস নাতির মিনতি শুনতে পায় কিনা বোঝা যায় না। সে সত্যি, সত্যি তীরটা ছেড়ে দেয়। অর্থাৎ যেটা কেউ চিন্তাও করেনি যে এই তীরটা সত্যি, সত্যি সে অন্ধকারের দিকে ছুড়ে দিবে। আসলে যদিও এখানে উল্লেখ নেই যে অন্ধকার বলা হয়েছে কেবল, কিন্তু ওইখানে কিন্তু তাদের শত্রুপক্ষ আছে। শত্রুপক্ষ বলতে এখানে আমরা অনুমান করতে পারি যে হয়তোবা জমিদারদের বাড়ি ওদিকে বা মহাজনদের বাড়ি ওদিকে বা যেখান থেকে নির্দেশনা আসছে যে তাদের বসতবাড়িটা উঠিয়ে দেওয়া হবে, সেই লোকদের বাড়ি যেদিকে সেই দিকে লক্ষ্য করেই কিন্তু আসলে কপিল দাস তীরটা ছোটে।
আর বাতাস কাটা শব্দ করে তীরটা অন্ধকারের দিকে ছুটে যায়। চারদিকে মানুষের বসত, মেয়েরা, বুড়োরা কাণ্ড লক্ষ্য করে হ্যাঁ, হ্যাঁ করে ওঠে। অর্থাৎ সবাই যখন বুঝতে পারে যে কপিল দাস একটা তীর ছুঁড়ে দিয়েছে ওইদিকে, সবাই হইচই করে ওঠে এবং কপিল দাসের দিকে তেড়ে আসে। কিন্তু ততক্ষণে বুড়া কপিল দাস আরো একটা তীর হাতে তুলে নিয়েছে এবং সবাই যখন নিষেধ করছে, তখন সে ২য় তীরটাও ওই একই নিশানায় ছুড়ে দেয়। এবং এই কাণ্ড ঘটে যাওয়ার পরে বিষয়টা কিন্তু আর হাসি তামাশার পর্যায়ে থাকে না। অর্থাৎ এতক্ষণ বিষয়টা সবাই ভাবছিল যে এদিকে হয়তোবা ঠাট্টা মশকরা হচ্ছে। কিন্তু সে যখন ২য় তীরটা ছুঁড়ে দেয়, তখন কিন্তু সবাই বুঝতে পারে যে কপিল দাস কি করতে যাচ্ছে এবং তখন সবাই ঘাবড়ে যায় যে এটা কি হচ্ছে। দূর থেকে মহিন্দর চিৎকার করে ওঠে বা মহিন্দরের স্ত্রী বিন্নি সেও গালাগালি করছে। বুড়ো তখন হাসছে কেমন দেখো, যেন সে কিশোর কালে ফিরে গিয়েছে। জীবনে ১ম নিশানা ভেদ করার যে খুশি, অর্থাৎ জীবনে ১ম বার যখন একটা ছেলে, সাঁওতালের ছেলে নিশানা ভেদ করতে পারে, তখন তার যতটা আনন্দ লাগে, এই শেষ বয়সে কপিল দাস যখন এই তীর ছুঁড়তে পেরেছে, তখনও তার একই রকম আনন্দ লাগছে। কারণ হচ্ছে ওই যে সবাই তাকে বলেছে যে সে বুড়া, সে কি করতে পারবে? সে তো কিছুই করতে পারবে না। কিন্তু এই বয়সে এসে সে অনুভব করছে যে শত্রুকে ঘায়েল করতেই হবে। এই যে শান্ত স্বরে আলোচনা করে এইভাবে আসলে কোনো কিছু প্রতিহত করা যায় না। এইভাবে আমাদের উপরে আঘাতটাই বরং আসবে। শেষ পর্যায়ে আমাদের অস্তিত্ব নিয়ে এখান থেকে চলে যেতে হবে। তার চেয়ে জীবন যদি যায় চলে যাবে। কিন্তু জীবনের ওই যে একটা কথা বলে না যে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত সংগ্রাম করে যাওয়া, কপিল দাস কিন্তু ওই বিশ্বাসেই বিশ্বাসী ছিল। যে যতক্ষণ আমার জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমি সংগ্রাম করে যাব। এবং এই সংগ্রামটা সে শেষ বয়সে আবার শুরু করতে পেরেছে, এটাতেই সে এখন অনেক আনন্দিত। এরপরে সে শান দেওয়া আরো একখানা তীর হাতে তুলে নিয়েছে এবং সাথে, সাথে যত মানুষ ছিল, দিন দাস থেকে শুরু করে বাকি যারা ছিল, সবাই চিৎকার করে বলছে, "ধর বুড়াটাকে, ধর, কাড়েলে ধেনুকখান।" অর্থাৎ কেউ ওকে ধরো, ওর হাত থেকে ধনুকটা কেড়ে নাও। এবং এই চিৎকার চেঁচামেচি কপিল দাসের কানে যাচ্ছে কিনা সেটা কিন্তু বোঝা যায় না। কারণ সে কোনো কিছুতে আর ভ্রূক্ষেপ করে না। কোনো কারো কথার উত্তর দেয় না। সে কিন্তু ওই তীরটা হাতে নিয়ে অন্ধকারের দিকে এগিয়ে যেতে থাকে। অর্থাৎ বোঝা যায় যে সে এগিয়ে যেতে থাকবে এবং তার শত্রুরা যেখানে আছে, ওই অত্যাচারী মহাজন জোদ্ধা যেখানে আছে, সেখানে সে তীরের আঘাত করতেই থাকবে। খুবই স্বাভাবিক যে এই পরিণতিটা কি হবে সেটা কিন্তু আমরা অনুমান করতে পারি। বিষয়টা যদি এমন হতো যে তার সাথে আরো সবাই যাচ্ছে তীর ধনুক নিয়ে, তাহলে হয়তোবা শত্রুপক্ষ পরাজিত হতে পারত। কিন্তু সে একা যাচ্ছে এবং এটা কিন্তু মোটেও ভালো কোনো ফলাফল নিয়ে আসবে না। বরং বোঝা যায় যে তাকে হয়তোবা শেষ পর্যন্ত ধরা পড়তে হবে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে তার যারা গোষ্ঠীর মানুষ, তার ছেলে, এরাই কিন্তু তার সাথে নেই। কারণ হচ্ছে সবাই এখন মিইয়ে গেছে বা ওই সংগ্রামের যে চেতনা সেটা কিন্তু এখন আর কারো মধ্যে নেই। এই কারণে আমরা বুঝতে পারি এবং কপিল দাস নিজেও বোঝে, যে কারণে সে একাই চলে যাচ্ছে অন্ধকারের দিকে, শত্রুপক্ষ যেখানে আছে সেখানে লক্ষ্য করে তীর মারবে, সে এরকম একটা প্রত্যয় নিয়েই সে এগিয়ে যাচ্ছে। তো তার এই অজানা পরিণতির দিকে এগিয়ে যাওয়ার মধ্যেই কিন্তু গল্পটা শেষ হয় যে ৩য় তীরটা হাতে নিয়ে সে নিশানা তাক করে ছুটে যাচ্ছে। এবং আমরা বুঝতে পারি যে এই ছুটে যাওয়াটা আসলে সাঁওতালদের জীবনের যে একটা চিরন্তন ছুটে যাওয়া সংগ্রামের দিকে, সেটাই আসলে প্রতিনিধিত্ব করছে। যদিও বর্তমানে সংকটটাও লেখক দেখিয়েছেন, কিন্তু আমরা এতটুকু তো আশা করতে পারি যে তাকে দেখে তার নাতিরা শিখবে, তার ছেলেরা হয়তোবা একটা শিক্ষা নেবে যে আমাদের বাবা যেখানে সাহসের কাজটা করেছে, সেখানে আমাদেরও তো এই প্রতিবাদটা করা উচিত। মূলত এই পরবর্তী প্রজন্মকে চোখে আঙুল দিয়ে দেখানোর জন্যও কিন্তু কপিল রাজ যে এগিয়ে গিয়েছে, এটাও তার একটা কারণ ছিল। এবং আরো একটা বিষয় আমার কাছে মনে হয়েছে, এই যে কপিল দাস তার নাতিদের কাছে গল্প বলছে বা নাতিরা তার কাছে এটা ওটা জিজ্ঞাসা করছে, এটা হচ্ছে পরবর্তী প্রজন্মের হাতে এই কপিল দাস চাচ্ছে যে নিজের সাহসটা সঞ্চারিত করা। এই বাঘ শিকারের গল্প বলে দেওয়ার মাধ্যমে সে আসলে সাঁওতালদের যে সংগ্রামী ইতিহাস সেটাই সে প্রবাহিত করতে চাচ্ছে। নিজেদের সাহসের ইতিহাসটাই সে আসলে তুলে দিতে চাচ্ছে পরবর্তী প্রজন্মের কাছে। যদিও আমরা অনুমান করতে পারি যে গল্পের পরিণতিটা একটু ট্র্যাজিক, কিন্তু তারপরও কিন্তু শিক্ষণীয় একটি গল্প। এবং ওই যে আলোচনার শুরুতে যে বিষয়টা বলেছিলাম যে তোমাদের ২ টা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে সাঁওতালদের জীবন সংগ্রাম, আর একটা হচ্ছে কপিল দাসের অস্তিত্বের সংকট। এই ২ টা বিষয় মাথায় রাখলেই কিন্তু গল্পটা বুঝতে পারবে। আশা করি আজকের আলোচনা তোমাদের কিছুটা কাজে আসবে। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো।